বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতার ব্যস্ত শহরে দিনটি ছিল একেবারে স্বাভাবিক। মেডিকেল কলেজের প্রতিটি বিভাগে চিরচেনা কোলাহল, রোগীর আসা যাওয়া এবং শিক্ষার্থীদের ব্যস্ততা। তিলোত্তমা দেবনাথ এখন একজন জুনিয়র ডাক্তার। তার নির্ধারিত রাতের শিফটের জন্য তৈরি হচ্ছিল। হাসপাতালের কাজগুলো ক্রমশ কঠিন হচ্ছিল, কিন্তু তিলোত্তমার মধ্যে ছিল অদম্য ইচ্ছা এবং দায়িত্ববোধ। মানুষের সেবা করার স্বপ্নই তাকে এত দূর নিয়ে এসেছে। রাতে ডিউটি শুরুর আগে তিলোত্তমা তার বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলল। তার বাবা বিজয় দেবনাথ সব সময়ের মতো উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করলেন, মা, তুই ভালো আছিস তো? রাতের শিফট সামলাতে পারছিস? তিলোত্তমা বাবাকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ বাবা, চিন্তা করো না, সব ঠিক আছে, আমি সময় মতো ফিরে আসব। মায়ের স্বরেও উদ্বেগ ছিল, তবে তিলোত্তমা জানত তার মায়ের উদ্বেগ তার ভালোবাসা থেকেই আসে। তুই সাবধানে থাকিস মা, রীনা দেবনাথ বললেন। মা, আমি ভালো আছি, তোমরা চিন্তা করো না, তিলোত্তমা স্নিগ্ধ স্বরে বলল। তারপর ফোন রেখে হাসপাতালের কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিল। গভীর রাত হলো। হাসপাতালের করিডরগুলোতে ধীরে ধীরে নীরবতা নেমে আসছিল। রোগীদের শারীরিক কষ্টের কাতর আওয়াজগুলোও যেন সেই গভীর রাতের মধ্যে মিশে যাচ্ছিল। তিলোত্তমা তার কাজ শেষ করে একটু বিশ্রাম নেওয়ার জন্য হাসপাতালের একটি ছোট্ট রুমে গিয়ে বসল। রুমের আলো নিভিয়ে দেওয়ার পরেও তার মনের মধ্যে কাজের চাপ ছিল। সে জানত এই পেশা কোনোভাবেই সহজ নয়, কিন্তু তার মনে গভীর এক তৃপ্তি ছিল। মানুষের সেবা করার সুযোগ তাকে শক্তি যোগাত। তখন রাত প্রায় 2টা। হাসপাতালের নীরবতায় আচমকা কিছু অস্বাভাবিক শব্দ ভেসে এলো। তিলোত্তমা প্রথমে সেই শব্দগুলোর ওপর খুব একটা মনোযোগ দিল না, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সে বুঝতে পারল কিছু একটা ঠিকঠাক নেই। তার মনে অস্বস্তি জাগল, কিন্তু কিছু বোঝার আগেই দরজার দিকে হঠাৎ তীব্র শব্দ হলো। আলো জ্বালানোর আগেই দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল 3 থেকে 4 জন অচেনা মুখের দুর্বৃত্ত। তারা যেন মনের মধ্যে আগেই ঠিক করে এসেছিল আজকের রাতটা তিলোত্তমার জন্যে হবে এক দুঃস্বপ্ন। দুর্বৃত্তরা তিলোত্তমার উপর ঝাঁপিয়ে পড়ল। তার চিৎকার শুনতে পেল না কেউ। তার প্রতিরোধ করার ক্ষমতা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। সেই অন্ধকার রাতে তিলোত্তমার শরীর আর আত্মা বীভৎস অত্যাচারের শিকার হলো। রাতের সেই বর্বরতা যেন সমগ্র পৃথিবীর এক কালো দিককে সামনে তুলে আনল। কিছু সময় পর তারা তাকে নৃশংসভাবে হত্যা করল এবং নিস্তেজ দেহটিকে ফেলে রেখে পালিয়ে গেল। পরের দিন সকালে হাসপাতালের কর্মীরা যখন কাজ শুরু করল, তারা মেডিকেল কলেজের সেমিনার হলের মধ্যে তিলোত্তমার মৃতদেহটি দেখতে পেল। তার নিথর দেহ দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। হাসপাতালের করিডর জুড়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল এবং তিলোত্তমার বাবা মাকে খবর দেওয়া হলো। হাসপাতাল থেকে বলা হলো তিলোত্তমা আত্মহত্যা করেছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই বিজয় দেবনাথ এবং রানী দেবনাথ ভেঙে পড়লেন। তারা দ্রুত হাসপাতালের দিকে রওনা দিলেন, কিন্তু সেখানে পৌঁছে তারা নতুন এক দুর্বিষহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন। হাসপাতালে পৌঁছে তাদের মেয়ের দেহটি দেখার অনুমতি দেওয়া হলো না। নিরাপত্তার অজুহাতে তাদের কাছে কেউ সঠিকভাবে কিছু বলছিল না। বিজয় এবং রানী দুজনেই হাসপাতালের কর্মকর্তাদের কাছে বারবার কাতরভাবে মেয়ের দেহ দেখার অনুরোধ জানালেও তারা প্রত্যাখ্যাত হলেন। এরই মধ্যে হাসপাতালে এবং মেডিকেল কলেজে গুজব ছড়াতে শুরু করলো যে তিলোত্তমা আত্মহত্যা করেনি, বরং তাকে হত্যা করা হয়েছে। কেউ কেউ ফিসফিস করে বলছিল, এটা কোনো আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত খুন। হাসপাতালের কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ যেন ঘটনাটি ধামাচাপা দিতে চাইছিল। ডক্টর সুভাষ ঘোষ, কলেজের প্রভাবশালী অধ্যক্ষ, তিলোত্তমার হত্যাকাণ্ড নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
তার নীরবতা এবং পুলিশের পক্ষপাত দুষ্ট আচরণ সবকিছু আরও রহস্যময় করে তুলেছিল। তিলোত্তমার পরিবার এবং স্থানীয় মানুষদের মধ্যে অসন্তোষ বাড়তে লাগল। গুজব এবং সন্দেহের পর্দা সরিয়ে ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটন করার জন্য ক্রমেই একটা চাপা ক্ষোভ দানা বাঁধছিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।